আমাকে খেটো না, আমাকে খেটো না প্লিজ। তুমি আমাকে বিক্রি করে যে টাকা পাবে, আমি তার চেয়ে অনেক বেশি সম্পদ তোমাকে দিয়ে দেব। তবু তুমি আমাকে আঘাত করো না। অনুগ্রহ করো, অনুগ্রহ করে আমাকে আঘাত করো না। টাকা ধার নিয়েছো, কতদিন হয়ে গেল? ওই টাকা দেওয়ার কোনো নামও নেই। এ আর কয়টা দিন সময় দেন স্যার, আমি আপনার সব টাকা শোধ করে দেব ইনশাল্লাহ। না 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 না, তোমাকে আমি আর সময় দিতে পারবো না। অনেক সময় দিয়ে ফেলেছি। তোমাদেরকে টাকা দেওয়ার কোনো নামই নেই। আজ টাকা না নিয়ে আমি যাচ্ছি না, এই বলে দিলাম। প্লিজ স্যার, একটু দয়া করুন আমাদের ওপর। ঘরে আমার অসুস্থ স্বামী, তার মুখের দিকে তাকিয়ে আর কয়টা দিন সময় দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই 1 মাস সময় দিলাম তোমাকে। তবে হ্যাঁ, এটাই কিন্তু শেষ সুযোগ। এরপর আমি আর কোনো কথাই শুনবো না, বলে দিলাম। এ কি, কোঠার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তুমি এই অসুস্থ শরীর নিয়ে? জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। ঘরে যে বাজার সদাই কিছুই নেই। আর তাছাড়া কালকে কিস্তির টাকার জন্য যে অনেক চাপ দিয়ে গেল। কাঠ না কাটলে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব বলো? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে তুমি জঙ্গলে যাবে? আমাকে নিয়ে ভেবো না, দেখবে আমার কিচ্ছু হবে না। অনেকটা জঙ্গলের ভেতর চলে এসেছি। এখনো যে শুকনো গাছই পাচ্ছি না। যাই, আর একটু সামনে গিয়ে দেখি। এই তো, একটা গাছ পেয়েছি। এই গাছটি কাটতে পারলেই চলবে। আমাকে খেটো না, আমাকে খেটো না প্লিজ। তুমি আমাকে বিক্রি করে যে টাকা পাবে, আমি তার চেয়ে অনেক বেশি সম্পদ তোমাকে দিয়ে দেব। তবু তুমি আমাকে আঘাত করো না। অনুগ্রহ করো, অনুগ্রহ করে আমাকে আঘাত করো না। আশরাফ হতভম্ব হয়ে গেল। একটি গাছ কথা বলছে। সে ভাবল হয়তো ক্লান্তির কারণে মস্তিষ্কে বিভ্রম হচ্ছে। সে আবার কুঠার তুলে নিতেই গাছটি আবার বলল, আমি সত্যি কথাই বলছি, আমাকে কাটলে তুমি সামান্যই উপকৃত হবে। কিন্তু যদি আমার কথা শোনো, তবে তুমি চিরকাল সুখে শান্তিতে থাকতে পারবে। তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি যে খুব অসহায়। আমার স্ত্রীর সামনে প্রতিদিন খালি হাতে যাওয়া লাগে। ঋণের বোঝা আমার কাঁধে চেপে বসেছে। আমার শেকড়ের নিচে একটি পুরনো পাথর আছে, সেটি তুলে নাও। আশরাফ কিছুক্ষণ খুঁজে পেয়ে গেল সেই পাথর। দেখতে সাধারণ পাথরের মতো, কিন্তু গাছ বলল, এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি জাদুকরি পাথর। যদি তুমি এটি হাতে নিয়ে যে কোনো কিছু চাও, তবে তাই পেয়ে যাবে। তবে শর্ত একটাই, কখনো লোভ করবে না। আশরাফ অবিশ্বাসের দৃষ্টিতে গাছের দিকে তাকালো, কিন্তু আশা নিয়ে বলল, আমি চাই আমাদের ঘরে আজই পর্যাপ্ত খাবার আসুক। হঠাৎ করেই তার হাতের পাথরটি আলোকিত হয়ে গেল। আর সে বাড়ি ফিরে দেখল তাদের ঘর খাদ্যে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলো এলো কোথা থেকে? আশরাফ হাসল,
কিন্তু গোপন রাখলো পাথরের কথা। এরপর থেকে সে ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে লাগলো। রমিজ যখন টাকার জন্য এলো, তিনি অবাক হলেন যে সালেহার পরিবার এত দ্রুত কিস্তির টাকা শোধ করতে পারছে। কিন্তু একদিন আশরাফের মনে লোভ বাসা বাঁধল। সে ভাবল, যদি অঢেল সম্পত্তি চেয়ে নি। সে আবার পাথরটি হাতে নিল এবং বলল, আমি চাই আমার বাড়ি স্বর্ণ দিয়ে তৈরি হোক। সঙ্গে সঙ্গেই তাদের পুরনো ছোট্ট কুঁড়েঘরটি পরিণত হলো এক সুবর্ণ প্রাসাদে। কিন্তু বিপদ তখনই এলো। এই পরিবর্তন দেখে গ্রামের লোকেরা সন্দেহ করতে শুরু করলো এবং কথা ছড়িয়ে পড়ল। একদল ডাকাত এলো রাতের আধারে। আশরাফ বুঝল সে ভুল করেছে। সে আবার গাছের কাছে গেল। আমাকে ক্ষমা করো, আমি খুব লোভী হয়ে গেছি। আমাদের আগের জীবনই ভালো ছিল। তুমি যদি সত্যি সত্যি অনুতপ্ত হও, তবে একটা কাজ করো, পাথরটি নদীতে ফেলে দাও। আশরাফ তাই করল। মুহূর্তেই সবকিছু আবার আগের মতো হয়ে গেল। যদিও তারা আবার দরিদ্র হয়ে গেল, কিন্তু তাদের মনে শান্তি ফিরে এলো। যদিও তারা আবার দরিদ্র হয়ে গেল, কিন্তু তাদের মনে শান্তি ফিরে এলো। আশরাফ এবং সালেহা বুঝল, সুখ কেবল সম্পত্তিতে নয়, বরং শান্তি এবং ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। রমিজের কাছ থেকে পাওয়া শেষ সময়সীমার 1 মাস দ্রুতই শেষ হয়ে গেল। আশরাফ এবং সালেহা অনেক চেষ্টা করেও যথেষ্ট টাকা জমাতে পারল না। তাদের মনে ভয়ের ছায়া নেমে এলো। রমিজ এসে যদি আবার সব কিছু কেড়ে নেয়। এক রাতে আশরাফ আবার গাছটির কাছে গেল। ওহে গাছ, তুমি কি আমাকে আরেকবার সাহায্য করতে পারো? আমি প্রতিজ্ঞা করছি, এবার আর কোনো লোভ করব না। শুধু ঋণটুকু শোধ করতে চাই। তুমি এবার সত্যি কথাই বলেছ। যদি তোমার মন পবিত্র হয়, তবে আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে পারি। কিন্তু মনে রেখো, এটি কিন্তু শেষ সুযোগ। হ্যাঁ, আমি এবার সততার সাথেই ব্যবহার করব। আমার শেকড়ের নিচে একটি সোনার কৌটো আছে, সেটি খুঁড়ে বের করো। প্রতিদিন এই কৌটো খুলে দেখবে, এতে কিছু স্বর্ণ থাকবে, কিন্তু কেবলমাত্র একবারই নিতে পারবে। যদি লোভে পড়ে একাধিকবার খোলার চেষ্টা করো, তবে এটি চিরতরে শূন্য হয়ে যাবে। আশরাফ খুশি মনে কৌটোটি খুঁজে পেল এবং বাড়িতে নিয়ে এলো। পরদিন সকালে সে কৌটো খুলে দেখল, সত্যি তাতে কয়েকটি স্বর্ণ মুদ্রা রয়েছে। সে খুশিকে স্ত্রীকে জানালো, দেখো, এবার আমরা কিস্তির টাকা পরিশোধ করতে পারবো। এগুলো এলো কোথা থেকে? আশরাফ গাছের গল্প শেয়ার করলো, কিন্তু কৌটো সম্পর্কে কিছুই বলেনি। সে প্রতিদিন কৌটো খুলে কিছু স্বর্ণ মুদ্রা নিত এবং ধীরে ধীরে সমস্ত ঋণ পরিশোধ করে দিল। কিন্তু সমস্যা তখনই দেখা দিল যখন গ্রামের অন্য লোকেরা এই পরিবর্তন লক্ষ্য করল। তোমরা এত দ্রুত টাকা পেলে কিভাবে? নিশ্চয়ই কোনো গোপন ধন খুঁজে পেয়েছো। আমরা কঠোর পরিশ্রম করেছি, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। কিন্তু সন্দেহ দূর হলো না।
একদিন গ্রামের কিছু লোভী লোক সালেহাকে জিজ্ঞেস করলো, তোমাদের এত সম্পদ কিভাবে এলো? নিশ্চয়ই গোপন কোনো রহস্য আছে। সালেহা ভয় পেয়ে গোপন কথাটি ফাঁস করে ফেলল। আমাদের একটি জাদুকরি কৌটো আছে যা প্রতিদিন কিছু স্বর্ণ মুদ্রা দেয়। এই কথা শুনে সবাই হিংসায় পুড়তে লাগলো। রমিজ এবং তার দল সেই রাতেই তাদের ঘরে চুরি করতে এলো। আশরাফ দ্রুত কৌটো নিয়ে গাছের কাছে দৌড় দিল। ওহে গাছ, দয়া করো গাছ, আমি আবার ভুল করেছি। এই কৌটো এখন আমার জন্য বিপদ ডেকে এনেছে। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি ভুল করেই গেলে। এবার একমাত্র পথ হলো তুমি কৌটোটি নদীতে ফেলে দাও। আশরাফ আর দেরি করল না, সে ছুটে গিয়ে নদীতে কৌটোটি ফেলে দিল। মুহূর্তের মধ্যেই তাদের ঘর আবার আগের মতো হয়ে গেল। স্বর্ণ সব মিলিয়ে গেল। রমিজ এবং তার দল এসে দেখল ঘরে কিছুই নেই। তাহলে এতদিন যা শুনেছিলাম সবই কি মিথ্যে? তারপর সে বিরক্ত হয়ে চলে গেল। এরপর থেকে আশরাফ এবং সালেহা নিজেদের ভুল বুঝতে পারল। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করতে লাগলো। তারা বুঝল সম্পদ নয়, বরং সততা এবং ভালোবাসাই মানুষের প্রকৃত ধন। গাছটি দূর থেকে সব দেখছিল এবং মৃদু হাসছিল।